বাবু, তুমি জানো না ওবায়দুল কাদের কাউয়া কাদের কোথায় ছিল? চেয়ারে বসে চর্বি জমে গেছে। চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে। আসিফ নজরুল, এই আসিফ নজরুলের বিষয়ে আমরা, বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লবোত্তর প্রথম সপ্তাহে। এখন ইলিয়াস কথা বলছেন, কি নাকি কথা বলছেন। এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি, আসিফ নজরুলের আওয়ামীপনা, আসিফ নজরুলের ভারতীপনা নিয়ে কথা বলছেন। তাকে দুনিয়া থেকে আড়াল করতেই শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। এর মাধ্যমে গণহত্যাকে ত্বরান্বিত করা হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে একথা জানান। স্বার্থে যখন আঘাত লাগে তখন দৃশ্যপটটা হয়তোবা এভাবেই বদলে যায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অনলাইন মাস্টারমাইন্ড বা আমরা যদি ধরি অনলাইন কিং সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা ছিল, মুহূর্তের মধ্যেই সামান্য আতে ঘা লাগাতে ভুলে গেছে বিএনপির নেতাকর্মীরা। এবং ওই ক্ষেত্রে যে বা যারা প্রতিবন্ধকতা করবে তাদের কিন্তু অন্য কোনো মতলব আছে। মোস্তফা সরোয়ার ফারুকী বা আসিফ নজরুলের বিরুদ্ধে এখন আপনি কথা বলা মানেই কিন্তু পাবলিক আপনাকে তালি দিবে। কিন্তু কথা হচ্ছে ওই পাবলিকের জন্য সস্তা তালি খাওয়ার জন্য আমি যদি জনগণকে অপতথ্য দেই বা অপসাংবাদিকতা করি, দ্যাটস ভেরি আনফর্চুনেট। আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের দায়িত্বশীলতার জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। কয়েকটা ওই ভিউ কামাবার জন্য বা লাইক কামাবার জন্য আমি জনগণকে মিসগাইড করবো, আসিফ নজরুলের মতো একটা লোককে আমি রয়্যাল এজেন্ট বলে দেবো, এগুলো ঠিক না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল জিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে দর্শক ভিডিওর শুরুতেই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বা রাজনীতির যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশে উত্তপ্ত বা সারা বাংলাদেশে তুলফার চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিয়ে সবাই না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি ফিরে যান? বাবু, তুমি জানো না ওবায়দুল কাদের কাউয়া কাদের কোথায় ছিল? চেয়ারে বসে চর্বি জমে গেছে। চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে। আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কোমরের পেঁচে রাখি। আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করি নাই। আপনি তো কিচ্ছু না। আমরা কিন্তু টান দিতে জানি, কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তস্তস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি। ওবায়দুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না? অবশ্যই জানতেন। আসিফ নজরুল একটু সময় ক্ষেপণ করে জনগণের যে রেভলিউশন, জনগণের যে ক্ষোভ, সেই জায়গাটাকে একটু স্থিমিত করার সময়টা নিয়েছেন। সেই ক্ষোভের জায়গাটা যখন একটু কমছে, তখন আপনি আসিফ নজরুল সাহেব, আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই যে বিডিআরদেরকে জামিন না দেয়া, যারা আজকে 16 বছর ধরে নির্যাতিত নিপীড়িত, সেই নিপীড়িত যে বিডিআর সদস্যদেরকে যেভাবে আগের সরকার হয়রানি করেছে, অত্যাচার করেছে, এই সরকারও সেই অত্যাচার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে চর্বি জমে গেছে। চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে। আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কোমরের পেঁচে রাখি। আমরা আন্দোলনকারী নেতৃত্ব, এই যে চেয়ারে বসছেন না, আমাদের রক্তের উপর দিয়ে বসছেন, আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে বসছেন। যেই নাটক শুরু করেছেন আপনি, আপনার কাছে আমি গিয়েছিলাম। কি জন্য গিয়েছিলাম? পাসপোর্ট অধিদপ্তরের ডিজি যেভাবে দুর্নীতি করছেন, যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে দেশ থেকে পাসপোর্ট দিচ্ছেন, এর শুরু করার জন্য আপনার কাছে আজ থেকে 20 দিন আগে আমি গিয়েছিলাম, আমি আর তারেক। আপনি স্মারকলিপি রিসিভ করলেন না। আপনি কত বড় দুঃসাহস! আপনার কত বড় দুঃসাহস! আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করি নাই। আপনি তো কিচ্ছু না, আমি কিচ্ছু না। আপনি বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনায় অবৈধভাবে আটক বিডিআর সদস্যদেরকে জামিন দিবেন এবং এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারি করবেন এবং এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য, দেশদ্রোহিতার জন্য শেখ হাসিনার সাথে যারা ছিল, যেসব মন্ত্রী ছিল, তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন। যদি এই ঘটনার পুনঃ তদন্ত না হয়, তাহলে আপনিও যে ভারতের দালাল, আপনিও যে শেখ হাসিনার দালাল,
সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। এখন রিকভার কিভাবে করবেন সেটা নিয়ে ভাবেন, না হলে চেয়ার সব ব্যাংকের তস্তস করে দেবো। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পথ থাকবে না। আমরা কিন্তু টান দিতে জানি, কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তস্তস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি। আমরা মাঠের লড়াকু, আমরা গালবাস না, আমরা মাঠের লড়াকু। সাবধান। আরেকটা আছে আসিফ নজরুল। এই আসিফ নজরুলের বিষয়ে আমরা, বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লবোত্তর প্রথম সপ্তাহে। এখন ইলিয়াস কথা বলছেন, কি নাকি কথা বলছেন। এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি, আসিফ নজরুলের আওয়ামীপনা, আসিফ নজরুলের ভারতীপনা নিয়ে কথা বলছেন, তাই না? আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরে ছিলেন। যারা যেসব এলিট, যেসব সরকারের চামচা দালাল আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন, যে আপনাদেরকে বলি আসিফ নজরুলকে কতদিন ধরে ছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে 24 বছর ধরে চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামে 24 বছরের যোদ্ধা এই আসিফ নজরুল কে সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না, চিনার কথা নয়। এই আসিফ নজরুলকে এই বিগত 24 বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পাই নাই, জনগণের আন্দোলনের পাশে পাই নাই। এবার একটু কি করছে, ফেসবুকে টুকটাক মাইয়া কথা বলা উনি জোর করে ওখানে অ্যাডভাইজার কমিটিতে ঢুকে গেলেন। আচ্ছা আসিফ নজরুল সাহেব, আপনি যে এই 5 আগস্টের সময় যে বঙ্গভবনে ঢুকলেন, ক্যান্টনমেন্টে ঢুকলেন, কার পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পারমিশন নিয়েছিলেন? নেন নাই। তাহলে কার পারমিশনে আপনি ক্যান্টনমেন্টে ঢুকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন, সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন? আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ ওয়াচ করছে, আমরা ওয়াচ করছি। আপনি হচ্ছে ভারতের দালাল। এই আসিফ নজরুল হচ্ছে ভারতের দালাল। যদি ভারতের দালাল না হতো, 4 মাসে যা কর্মকাণ্ড করেছেন, আপনি বলছেন না আসিফ নজরুলের বিরুদ্ধে কি অভিযোগ তুলবো? আমি তুলবো। অভিযোগ হচ্ছে এই আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা হচ্ছে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন। নাহিদ আসিফ হচ্ছে তার কর্মী। আক্তার, নাহিদ, আসিফ হচ্ছে আমাদের কর্মী। সুতরাং আপনি আক্তারকে বাদ দিয়ে, আক্তারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়ে আপনি নাহিদ আসিফকে মন্ত্রীর প্রস্তাবনা দিলেন, মন্ত্রী উপদেষ্টা বানালেন। কার পারমিশন নিয়েছেন আপনি? আক্তারের পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী আন্দোলনের পারমিশন নিয়েছেন? নেন নাই। আপনি নিজে উৎপট কতগুলো লোককে সমন্বয়ক বানাইয়া আপনি উপদেষ্টা হয়ে গেলেন। এটা হচ্ছে আপনার প্রথম প্রতারণা। এর ফলে কি হয়েছে, আক্তারকে ক্যাবিনেটে না নেওয়ার কারণে, আক্তারের জুনিয়রদেরকে ক্যাবিনেটে নিয়ে আসার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম 1.5 মাস কি হয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা আপনি করেছেন। এটা হচ্ছে আপনার প্রথম জাতীয় প্রতারণা। দ্বিতীয়ত, আপনি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যত আকাম কুকাম সব আপনি করেছেন। 626 জন যারা পালিয়েছে তাদেরকে কে পালাতে সুযোগ করে দিয়েছে? আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে। সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাতিল করা হয়েছে। ইউনিয়ন পরিষদটা এখন করা হয়, একই ধারায় কিন্তু নির্বাচন হয়েছে। সিটি কর্পোরেশন আমরা তো এটা বাতিল চেয়েছি, আমরা ইতিপূর্বে আমরা কিন্তু ইউনিয়ন পরিষদ বাতিল চেয়েছি, আপনাদের মনে থাকার কথা। গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এই সিটি এবং পৌর কাউন্সিলরদের অপসারিত করে তাদের সমাবেশ তাদের বক্তব্য, তারা কি দৃষ্টিভঙ্গি কীভাবে বলেছিল তারা বলতে পারবে। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে, এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম, এবং যে সবগুলো ভাঙা হয়েছে কিন্তু আপনার শুধু ইউনিয়ন পরিষদটা করা হয়নি। আমরা সেটাও দাবি জানিয়েছি ইউনিয়ন পরিষদ অবিলম্বে এটাকে আপনার বাতিল করা হচ্ছে। এই নির্বাচন সংস্থানে যখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ছাত্রদের মধ্যে পরস্পর বিরোধী শুরু হওয়া দেখছি। কেউ বলছে যে আজকের সমাজ সেটা নিয়ে আবার জাতীয় ঐক্য তৈরি হচ্ছে কিনা, যখন সবাই কথা বলতে পারে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আমরা মনে করি এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে, এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। জি, থ্যাংক ইউ। মুক্তিযুদ্ধ সমাবেশে কথা ছিল বিএনপি চেয়ারপারসন,
হ্যাঁ, এটা উনি অসুস্থ হয়ে পড়েছেন, গত পরশু রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। সেটা হচ্ছে একটা বিষয় একটু আপনার হচ্ছে যে সংবিধান সংশোধনে এখন সংসদের কাছেই একটা এই রায় মন্ত্রী সেটাকে আসলে কি স্থাপিত করে সংবিধান সংশোধনের এখতিয়ার বিচার বিভাগীয় স্বীকৃতি দেয়া হয়েছে এই রায়ে, কিন্তু যে সমস্ত বিষয়ে আদালত অসাংবিধানিক এবং সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে সেই বিষয়গুলো আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচার গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ক্যারেক্টারটা পাল্টে দেওয়া হয়েছিল। সেই জন্য এটা সুপ্রিম কোর্ট অলওয়েজ সংবিধানের ব্যাখ্যা প্রদানকারী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আছে আর কি। অনলি সুপ্রিম কোর্টই যে কোনো এনাক্টমেন্ট পার্লামেন্টে যেটা পাস হয় এবং সংবিধানে যেটা পরিবর্তন হয় সেটা সাংবিধানিক কিনা সেটা ইন্টারপ্রিট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের, এটা সাংবিধানিক স্বীকৃতি। সেই হিসাবে কোর্ট মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, আমরা করছিলাম, সেটা বেসিক স্ট্রাকচার হিসাবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে এই বেসিক স্ট্রাকচার অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই জন্য এটাকে বেসিক স্ট্রাকচার ঘোষণা দিয়ে এটাকে পুনর্বহালের কথা বলা হয়েছে এবং সেই সংশোধনীগুলো বাতিল করা হয়েছে। বাকি যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল 96 আর্টিকেল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ইন্ট্রোডাকশনটা হয়েছিল 5th অ্যামেন্ডমেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে, সেটাকে বিচার বিভাগের একটা রক্ষা কবচ হিসাবে দেখা হয়। সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা 16th অ্যামেন্ডমেন্ট কর্তৃক পরিবর্তন করে এটা অনেকটা সাবজেক্ট করা হয়েছিল সংসদে, সেটা আলাদা রিটের মধ্যে সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাট এইখানে 15th অ্যামেন্ডমেন্টে এটা অন্তর্ভুক্ত ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সুতরাং এটাকে বাতিল করা তো যাবে না, এটাকে পুনর্বহাল করতে হবে, সেই জন্য এটা বহাল করা হয়েছে। আর দুইটা প্রভিশন যেগুলো নিরীহ প্রভিশন, যেটা প্রকৃতি সংরক্ষণ এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল হেরিটেজ সংরক্ষণ, এগুলো সব বহাল করা হয়েছে। বাট যে 6টা বিষয় অ্যাড্রেস করা হয়েছে, যেমন আমি বললাম তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আর রেফারেন্ডাম সংক্রান্ত যে বিষয়টা, গণভোট, যেটা আর্টিকেল 142-তে উল্লেখ করা ছিল যে সংবিধানের আর্টিকেল 8 যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং আর্টিকেল 48, 56 এবং 142 ইটসেলফ, এই ধারাগুলোতে কোনো পরিবর্তন আসলে সংবিধানে বলা আছে রেফারেন্ডাম ডাকবে। তো সেই বিধানটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেটাকে পুনর্বহাল করা হয়েছে। এটাও একটা বেসিক স্ট্রাকচার। ছাত্র জনতার অভ্যুত্থানকে দুনিয়া থেকে আড়াল করতেই শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। এর মাধ্যমে গণহত্যাকে ত্বরান্বিত করা হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে একথা জানান। মাহফুজা মুসলাহির রিপোর্ট। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার দুর্বার আন্দোলনে সরকারের পতন হলেও পুলিশের গুলিতে নিভে যায় হাজারো প্রাণ। আন্দোলন ঠেকাতে সে সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বন্ধ হয়েছিল ইন্টারনেট। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে, স্বীকারোক্তি দিয়ে বলেছে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। অন্যদিকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ও পুলিশের সাবেক 5 কর্মকর্তা সহ 8 আসামিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের বিষয়ে শুনানি হয় 3 সদস্যের ট্রাইব্যুনালে। পরে এর অগ্রগতি তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 3 জন আসামি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ। জুলাই গণহত্যার বিচার ট্রাইব্যুনালে হতে পারে না মর্মে মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আবেদন করেছেন বলেও এ সময় জানানো হয়। তবে কেন হতে পারে না সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি তার আইনজীবী। মাহফুজা মুসলাহি, এটিএন নিউজ। স্বার্থে যখন আঘাত লাগে তখন দৃশ্যপটটা হয়তোবা এভাবেই বদলে যায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অনলাইন মাস্টারমাইন্ড বা আমরা যদি ধরি অনলাইন কিং সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা ছিল, মুহূর্তের মধ্যেই সামান্য আতে ঘা লাগাতে ভুলে গেছে বিএনপির নেতাকর্মীরা। আর সাংবাদিক ইলিয়াসকে নিয়ে মোটামুটি মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে অনেকেই পরোক্ষভাবে নানান সমালোচনা করলেও এই প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও আমি আসলে দেখি নাই, হয়েও থাকতে পারে, বাট আমার চোখে পড়ে নাই, যা করে না আমার কাছে মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা আপনার ঠিক একই কাজ করলো। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সাংবাদিক ইলিয়াস গেল কয়েকদিন আগে
আসিফ নজরুলকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের পার্ট 2 তিনি প্রকাশ করেছিলেন। সেখানে আপনার বিএনপির একজন নেত্রী শামা ওবায়েদকে নিয়ে সাংবাদিক ইলিয়াস সেই ভিডিওর একাংশে ভারতীয় দাবি করে একটা রয়ের এজেন্ট বা সামহাও এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের জের ধরে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার যুবদলের নেতাকর্মীরা। বিএনপির সাংগঠনিক সম্পাদক শাবা ওমায়েদ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে এই ঝাড়ু মিছিল করা হয়। নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি বিশাল ঝাড়ু মিছিল নিয়ে বের হন। তারপরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। তাদের বক্তব্য হচ্ছে সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে, আর যে মিথ্যা অপপ্রচার করেছে সেটা যেন তাকে ক্ষমা চাওয়া জরুরি। তো মিছিলে ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন হেলাল, উপজেল যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ আপনার এখানে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলছেন যে বিদেশে বসে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধা নিয়ে মন গড়া কথা বলছেন। তার এই কথায় দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ আপনার বিরাজ করছে। ঝাড়ু মিছিলে ফরিদপুর যুবদল নেতা সহ এখানে বিভিন্নরা উপস্থিত ছিলেন। আর তাদের যে বক্তব্যের অংশটাতে আমার যতটুকু খেয়াল আছে, ভিডিওটা আপনারা প্রয়োজন আরেকবার দেখে নিতে পারেন। সেখানে তিনি ভারতের কিছু গুপ্তচর এই সরকারের মধ্যে অবস্থান করছেন। আবার বিএনপির মধ্যে অনেক নেতারা একটু উদারপন্থী মেন্টালিটি যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস তিনি সমালোচনা করেছেন। তো সমালোচনা তো তিনি সবসময় করেন, এটা আজকের কাজ না। তবে কেউ কেউ বলছেন, আমরা সর্বশেষ আবার যে কি বলা যায় বাংলা ইনফোটিউবের শাহেদ আলমের একটা বক্তব্য আমরা দেখছিলাম, সেই বক্তব্যের মধ্যেও কিন্তু সাংবাদিক ইলিয়াস বেসিক্যালি জামাতকে ক্ষমতায় আনতে চান এমন একটা বক্তব্য আসার পরেও আপনার এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে। শাহেদ আহমেদের সেই বক্তব্যের ভিত্তি তিনি হয়তো ভালো জানবেন। শাহেদ আলম বলছিলেন যে শাহেদ আলম জিজ্ঞেস করেছিলেন যে আসলে আগামী দিনে ক্ষমতায় বিএনপি নাকি জামাত ইসলাম। তো সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে তিনি জামাত ইসলামকে আসলে ক্ষমতায় আনতে চান বা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চান, আর এই লক্ষ্যে তিনি নানান কাজও করছেন। তো নানান বক্তব্য আছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পতনের পর আমাদের অনলাইন কিংরা বর্তমান বিএনপি বা অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে যেভাবে সমালোচনায় লিপ্ত হয়েছে, আবার তাদের যারা নেতাকর্মীরা আছেন বা অনুসারীরা আছেন সেই সকল ব্যক্তিদের তারাও কিন্তু প্রকাশ্যে নানান ধরনের ক্ষোভ প্রদর্শন করছে। এখন আসলে ওই যে আতে ঘা লাগলে অনেক কিছু হয়ে যায়। এখন সাংবাদিক ইলিয়াস তিনি ভালো জানেন যে আসলে তিনি যে দাবি করেছেন সেটা কতটুকু সত্য। তবে নেটিজনদের মধ্যে, দর্শকদের মধ্যে কিন্তু এই বিষয়টা খুবই পজিটিভলি তিনি ভাইব তৈরি করেছেন যে তিনি যা বলেন তথ্য প্রমাণ সহই বলেন। এখন দেখা যাক সাংবাদিক ইলিয়াস তিনি ক্ষমা চান কিনা। তবে ওনাকে যতটুকু চিনি জীবনও ক্ষমা চাইবে না, বরঞ্চ সাম্যবাদকে নিয়ে আরো একটা রিপোর্ট করে বসতে পারে, আরো বিস্তারিত হয়তো আমরা দেখতে পারি আর কি। দেখা যাক কোন দিকে যায়। ভালো থাকবে। ফারুকি বা বিএনপি কিন্তু আজকাল দেখবেন যে যারা অনলাইন অ্যাক্টিভিটি অত্যন্ত জনপ্রিয়, আমি তাদের নাম নাই নিলাম, তাদের আচরণে কিন্তু বিএনপি আজকাল কিন্তু তারা কিন্তু ক্ষুব্ধ। কারণটা কি? কারণ তাদের আচরণে মনে হচ্ছে তারা হয়তো চায় না যে দেশে একটা নির্বাচন হোক। কারণ তারা হয়তো বুঝতে পেরেছে যে নির্বাচন হলে, এটা আপনি জানেন যে আমাদের দেশের কালচারটা হচ্ছে হয় এ থাকবে নাহলে বি থাকবে। নির্বাচন হলে একবার এ থাকবে আর আরেকবার বি হবে, এটা একটা ট্র্যাডিশন হয়ে আসছিল। তো এখন এ বলতে তো কিছু নেই, ওটা তো শেষ, ওই চ্যাপ্টার ক্লোজ। এখন আলটিমেটলি যদি দেশে এই মুহূর্তে একটা নির্বাচন হয়, এটা বিএনপি হবে, এটা আপনি জানেন, সবাই জানে। তো এখন ওই নির্বাচনটাকে কত ডিলে করা যায় বা এর মাঝখানে কত প্রতিবন্ধকতা করা যায়, এজন্য হয়তো কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে। যে কারণে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বিএনপির যারা লোকজন তারা কিন্তু এটা নিয়ে খুবই ক্ষুব্ধ, বিরক্ত এবং হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। তো আমি মনে করি যে এক্ষেত্রে এটাই আমাদের মনে করতে হবে যে এখানে বিএনপি ক্ষমতায় আসতো না কে আসতো, মানে সেটা মূল বিষয় না। মূল কথা হচ্ছে জনগণ একটা ভোটের সুযোগ পায়, যে জনগণ এতদিন ভোট দিতে পারেনি। তো ওই স্পেসটা ক্রিয়েট করার জন্য আমাদের সকলের কাজ করা উচিত। এবং ওই ক্ষেত্রে যে বা যারা প্রতিবন্ধকতা করবে তাদের কিন্তু অন্য কোনো মতলব আছে। মোস্তফা ফারুকি বা আসিফ নজরুলের বিরুদ্ধে এখন আপনি কথা বলা মানেই কিন্তু পাবলিক আপনাকে তালি দিবে। কিন্তু কথা হচ্ছে ওই পাবলিকের দূরে সস্তা তালি খাওয়ার জন্য আমি যদি
যদি জনগণকে অপতথ্য দেই বা অপসাংবাদিকতা করি, দ্যাটস ভেরি আনফর্চুনেট। আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের দায়িত্বশীলতার জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। কয়েকটা ওই ভিউ কামাবার জন্য বা লাইক কামাবার জন্য আমি জনগণকে মিসগাইড করবো, আসিফ নজরুলের মতো একটা লোককে আমি রয়্যাল এজেন্ট বলে দেবো, এগুলো ঠিক না। নির্বাচন এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেসিফিকলি বলেই দিয়েছেন যে নির্বাচন আমাদের এটা হতে যাচ্ছে 2025 সালের শেষের দিকে অথবা 26-এর শুরুতে। তো আমি মনে করি এটা একটা খুবই ভালো সময়। আমি মনে করি এই সময়ের মধ্যে নিঃসন্দেহে তারা যে যৌক্তিক সংস্কারগুলো আছে, সংস্কার কাজগুলো করে সুন্দরভাবে নির্বাচন করতে পারবে সকলের অংশগ্রহণে। আসিফ নজরুল স্যার একটা সাক্ষাৎকার নিলাম এবং ওটা আমি প্রচার করলাম। প্রচার করার পরে আমি কিন্তু রেগুলার প্রতি বছরে 2বার করে বাংলাদেশে আসতাম। তো আপনারা জানেন যে আমি পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি। তো পুলিশের ভেতরে সব খবর আমার কাছে চলে আসে। তো তখন আমাকে এসবি থেকে জানানো হলো যে ভাই আপনি আর ভবিষ্যতে বাংলাদেশে আসবেন না। আমি বলি কেন? বলে আপনি আসিফ নজরুল স্যারের একটা ইন্টারভিউ করেছেন, তো এই ইন্টারভিউর কারণে আপনি এখন আসলে ভবিষ্যতে বিপদ হবে। আমি বলি কেন? আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। বলে মামলা লাগবে না, যে কোনো একটা মামলা আপনাকে শোনের দেখানো হবে, তো আপনি আর আসবেন না। তো ওই যে 2019-এর মার্চ, এরপর থেকে আমি আর আসার সাহস করিনি। আর এরপর আপনি জানেন যে রাজধানীর গুলশানে মুনিয়া নামে একজন মেয়েকে যে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে যে তারপরে তাকে যে হত্যা করা হলো, একটা বৃহৎ শিল্প গোষ্ঠী, তাদের সাথে আমার একদম পুরোপুরি একটা বিরোধে আমি জড়িয়ে গেলাম, কারণ আমি ওই ইস্যুটা নিয়ে অনেক বেশি ভোকাল ছিলাম বা এখনো আছি। তো তারপরে ওদের পক্ষ থেকেও আমার বিরুদ্ধে আপনারা জানেন যে এমন কোনো অভিযোগে মামলা নেই যে তারা করেনি। তারা আমাকে শিশু ধর্ষক বানিয়েছে, যে আমি নাকি শিশু ধর্ষণ করেছিলাম। যখন আমি ইন্ডিপেন্ডেন্ট সালমান এফ রহমানের মালিকানাধীন পত্রিকাতে আমি যখন কাজ করি, ওই সময় নাকি আমি শিশু ধর্ষণ করেছিলাম রাজধানী সবুজবাগে। এবং তারা বলল যে ওই শিশু নাকি 2011 সালে আমার দ্বারা ধর্ষিত হয় এবং তখন নাকি তাকে মুগদা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় হাস্যকর কাহিনী হচ্ছে যে মুগদা হাসপাতালটা তৈরি হয়েছিল 2013 সালে। তো তারা কত বড় মিথ্যাচারের মাধ্যমে এ ধরনের যে কারো বিরুদ্ধে এ ধরনের মামলা করতে পারতো, এটা হচ্ছে তারা নির্লজ্জ বাস্তবতা। তো এসব বাস্তবতার কারণে আমি বাংলাদেশে যেখানে প্রতি বছরে 2-3বার করে আসতাম, আমার পক্ষে আসা সম্ভব হয়নি। তো এখন যখন দেশ স্বাধীন হলো, তখন আমি ভেবেছি যে এখন আমি আসবো, কিন্তু আসতে গিয়েও পারছিলাম না। কেন? কারণ ওই মামলার কিছু মামলা এজাহার তৈরি হয়ে গিয়েছিল। তো আমাকে বলা ছিল যে না, আপনি এখন আসলে তো একটু সমস্যা হতে পারে। তো এখন যখন দেখলাম যে না, সমস্যা হবে না, যখন আমি ক্লিয়ারেন্স পেলাম যে আসলে সমস্যা হবে না, আমি আসলাম। তো এটা ইটস বেটার লেট দ্যান নেভার, কিন্তু আরো আগে আসতে পারলে আরো ভালো লাগতো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাও স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় বিএনপি হতাশাও বলে জানান তিনি। আজ গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত মঞ্জুলের নামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব, জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সংবাদ সম্মেলনে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 24-এর প্রথম দিকে জিও অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে আরো কম সময়ে ভোটের আয়োজন করা সম্ভব বলেও জানান বিএনপির মহাসচিব। ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়া, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই, দ্রুত সেটা করা সম্ভব। রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ভোটের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সব বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোডম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেন। মন্ডলের নাম যে আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন, এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার। চোর বা দুর্নীতিবাজ নয়, বরং নিজেকে রাজবন্দী দাবি করেছেন কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। শুরু করেছি মহান আল্লাহর নামে। কারাগার থেকে পরিবারকে লেখা চিঠিতে এমনটাই দাবি করেন তিনি। গত 17 নভেম্বরে লেখা চিঠিগুলো ব্যারিস্টার সুমনের ভাই সৈয়দ সোহাগ তার ফেসবুকে পোস্ট করার পর থেকেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মা, ভাই বোনদের ও স্ত্রীকে পৃথক 3টি আবেগউভান চিঠি লিখেছেন তিনি। মাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আম্মা দোয়া রইল, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি। তিনি আরো লেখেন, এই 45 বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি? যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করি। বোন, ভাই এবং বোন জামাইদের উদ্দেশ্যে সুমনের বার্তা ছিল, আমার জন্য কোনো চিন্তা করো না, রাজবন্দী হিসাবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির মামলায় নই। অনেকে বলে আপনার কি সম্পদ আছে, দীর্ঘদিন জেলে কিভাবে চলবেন? আমি বলি, আমার সবচেয়ে বড় সম্পদ হলো আমার 5টি বোন এবং 1টি ভাই।
শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। তোমাদের জন্য অনেক দোয়া রইল, আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। নিজের স্ত্রীকে তিনি লিখেছেন, জানি অনেক কষ্ট হচ্ছে তোমার, বাচ্চাগুলোকে একাই সামাল দিচ্ছ, খুব একটা সহযোগিতা কখনোই তোমাকে করতে পারি নাই। এ কথা চিন্তা হলে জেলে বসেও কষ্ট লাগে। এই চিঠিগুলো যখন সবার হাতে পৌঁছে তখন থেকেই তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। সুমন এবছরই স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন, তবে জুলাই আন্দোলনে আওয়ামী লীগকে পুরোপুরি সমর্থন দিয়েছিলেন তিনি। সংসদেও শেখ হাসিনার চৌর্যবৃত্তি করতে দেখা যায় তাকে। একটি ভাইরাল ভিডিওতে সুমনকে নিষিদ্ধ সংগঠন গণহত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের উজ্জীবিত করতে বলতে শোনা যায়, তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে। এই ভিডিও প্রকাশের পর থেকে সুমনের জনপ্রিয়তা তলানিতে নেমে আসে। এক সময় প্রিয় মুখ আজ সমালোচনার কেন্দ্রে। গত 22 অক্টোবর রাজধানীর মিরপুর থানায় করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হন তিনি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। অনেকের মতে তার রাজবন্দী হওয়ার দাবি ভিত্তিহীন, আবার অনেকে বলছেন শেখ হাসিনার মতো চিঠি প্রকাশ করে সমবেদনা আদায়ের প্রচেষ্টা করছেন তিনি। সামিউল জয়। কোনো টাওয়ারে আগুন নয়, বরং শেখ হাসিনার নির্দেশেই ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের কথা জানান। বলেন, গণহত্যার তথ্য গোপনে শেখ হাসিনার নির্দেশেই এভাবেই কাজ করে তার মন্ত্রিসভার সদস্যরা। সম্ভাব্য সাক্ষীদের হত্যার অভিযোগও করেছে প্রসিকিউশন। 18 নভেম্বর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। ইন্টারনেট বন্ধ সহ শেখ হাসিনার নির্দেশে পলক কি করেছেন সেসব স্বীকার করেন বলে জানায় প্রসিকিউশন। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করা। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 7 পুলিশ কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে তদন্ত শেষ না হয় 2 মাস সময় বাড়িয়ে আগামী 20 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 3 পুলিশ কর্মকর্তা মামুন, শাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল কাফিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। গণহত্যার ঘটনার সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিং এর শিকার হচ্ছে বলে অভিযোগ প্রসিকিউশনের। ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা থেকে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। জুলাই আন্দোলনে ভুক্তভোগী ও গণহত্যার মামলার সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সম্প্রতি 4 শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন তারা। সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের পুনর্বহালের সুপারিশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জাতীয় প্রেস ক্লাবে কাউন্সিলরদের সমাবেশ থেকে এই ঘোষণা দেন 2 সংগঠনের শীর্ষ নেতারা। সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করতে কাউন্সিলরদের আহ্বান জানিয়েছে নাগরিক কমিটি। সেই সঙ্গে ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323 পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়। প্রায় 4 মাস পর অপসারিত সেই কাউন্সিলররা সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই সমাবেশ থেকে কাউন্সিলররা নিজেদের পুনর্বহালের দাবি জানান। আপনি হাত টাইমে বলেন যে তোমরা বাদ চলে যাও, তোমরা দোষো, এরকম তো হতে পারে না। আপনারা আমাদেরকে পুনর্বহাল করেন, আপনাদের সকল দাবির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করব। সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কাউন্সিলরদের পরবর্তী প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নন হাসনাত আব্দুল্লাহ। দ্রুত সমস্যার সমাধান করতে স্থানীয় সরকার উপদেষ্টাকে অনুরোধ করা হবে বলে জানান তিনি। কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না, এটা আমাদের স্পষ্ট অবস্থান। কাউন্সিলরদের পক্ষ থেকে আমার আহ্বান এবং অনুরোধ, আমার সহযোদ্ধারা এই লড়াইটাকে মিনিস্ট্রি লেভেলে, উপদেষ্টা লেভেলে আপনাদের হয়ে ফাইট করবে। কাউন্সিলরদের পুনর্বহালের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্ত জুড়ে দেন নেতারা। এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে। এই যে আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো, লড়াই করব,
সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনাদেরকে আপনাদের স্থান ফিরিয়ে দেওয়া হোক এবং আপনাদেরকে প্রশাসনিক মর্যাদা দিয়ে বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে সরকার দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনবে। অপসারিত এই কাউন্সিলরদের পুনর্বহালের পর মেয়র হবার প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। হুঁশিয়ার করে বলা হয়, ফ্যাসিবাদের বিচারের আগে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে চিহ্নিত হবে। ইনকিলাবে জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।